আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি রুমানা শবনম, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ। আজকে 2019-20 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার একটি ক্লাস শিডিউল আছে ভৌত রসায়নের ভৌত রসায়ন কোর্সে। তো সেই ক্লাসটি আমরা এখন শুরু করব। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং একে একে ক্লাস জয়েন করলে অবশ্যই নিজের অ্যাটেন্ডেন্সটা মেনশন করবে। আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি পড়া যাচ্ছে কি না এটা একটু কমেন্ট বক্সে মেনশন করে দিলে আমার জন্য একটু বেটার হয়। ওকে, তো আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম লিকুইড অ্যান্ড সলিউশন চ্যাপ্টার, যেটা ছিল তরল ও দ্রবণ অধ্যায়ের লাস্ট টপিক, সেটা ছিল কলিগেটিভ প্রপার্টিজ। কলিগেটিভ প্রপার্টিজের মধ্যেও অসমোটিক প্রেশার পার্টটা আমাদের বাকি ছিল। আমরা অসমোটিক প্রেশার পড়েছিলাম এবং এর সাথে অন্য যে তিনটে কলিগেটিভ প্রপার্টিজ আছে সেই তিনটাও ডিসকাস করেছিলাম। তো ওইটা ছিল আমাদের ওই চ্যাপ্টারের জন্য লাস্ট টপিক। আজকে আমি একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা তোমাদের অলমোস্ট ডান। এই চ্যাপ্টারটার কিছু পার্ট তোমাদের পেন্ডিং আছে, সো আমি সেই পেন্ডিং পার্টগুলোকে আজকে কভার করব। আশা করি তোমরা একে একে জয়েন করছো আর ইউ ক্যান হিয়ার মি রাইট, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমাকে? এটা একটু মেনশন করে দিবে যে শোনা যাচ্ছে কিনা আমার কথাগুলো। আচ্ছা, আমি অলরেডি আজকের ক্লাসের টপিকগুলো মেনশন করে দিয়েছি যে আমরা কি কি টপিক আজকে পড়ব। নাম্বার 1 হচ্ছে হেইসিস ল, নাম্বার 2 হচ্ছে বর্ন-হেবার সাইকেল, নাম্বার 3 হচ্ছে আমরা এই দুটো সূত্রের উপর ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো হেইসিস ল, বর্ন-হেবার সাইকেল এই দুটো অ্যাকচুয়ালি আমরা ভৌত রসায়নে কি কাজে কোন ক্ষেত্রে ব্যবহার হয়, প্রয়োগটা কোথায় সেটা আমরা জানবো। তার আগে একটু হেইসিস লটা তোমাদের পড়া আছে, অ্যাজ ফার আই নো তোমরা হেইসিস ল কমপ্লিট করেছো। তারপরেও বর্ন-হেবার সাইকেলের জন্য হেইসিস ল এর কিছু কিছু টার্মস আমার লাগছে, এই জন্য আমি হেইসিস ল আর বর্ন-হেবার সাইকেল দুটোকে একসাথেই আবার শুরু করছি। তো হেইসিস ল এর সাথে আরো কিছু টার্ম কানেক্টেড আছে, তোমাদের এই টার্মসগুলো মনে আছে কিনা একটু দেখো তো। এই টার্মগুলো কিছু মনে পড়ে কিনা একটু দেখো তো। ক্যান ইউ গো ব্যাক টু দ্য মেমোরি, যে আমরা একটু দেখি এই টার্মসগুলো অ্যাকচুয়ালি কি মিন করে, এটা আমরা কোন ধরনের প্রশ্নের উত্তরের জন্য এগুলো এই টার্মসগুলো ব্যবহার হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের হেইসিস ল করতে হলে আমরা একটু এই টার্মগুলোর মধ্যে দিয়েও যাব। গঠন তাপ, রূপান্তর তাপ, পানি সংযোজন তাপ, বাষ্পীকরণ তাপ ইত্যাদি তাপগুলোকে আমরা একটু একটু টার্মগুলো জাস্ট মিনিমাম ডিসকাস করবো। বা বিয়োজন তাপ, বিয়োজন এনথালপি, তাপ বা এনথালপি যেটাই বলি না কেন। একটা এক্সাম্পল আমি বলি, একটা গলন তাপ বা এ ধরনের একটা ডেফিনেশন যদি আমি বলি, বাকিগুলো তোমরা মোটামুটি দেখো নিজেরাই মনে করতে পারবা যে কোনটা কি ছিল। গলন তাপটা কি ছিল? এক মোল পরিমাণ কঠিন পদার্থকে যে পরিমাণ তাপ প্রয়োগ করে তার গলনাঙ্কে পৌঁছানো যায় সেই পরিমাণ তাপকে ওই পদার্থটির গলন তাপ বলে। সিমিলারলি দহন তাপ, এক মোল পরিমাণ পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনে দহন করে তার অক্সাইডে রূপান্তর করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থটির দহন তাপ বলে। আবার আছে বাষ্পীকরণ তাপ। বাষ্পীকরণ তাপ বলতে কি বুঝছি? এক মোল পরিমাণ কোনো কঠিন পদার্থকে গ্যাসে বা বাষ্পে রূপান্তরিত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীকরণ তাপ বলে। বাষ্পীকরণ তাপের আরেকটা টার্ম আমরা এর সাথে ঊর্ধ্বপাতন তাপ বা হিট অফ সাবলিমেশন। ঊর্ধ্বপাতনটা কি ছিল? কঠিন থেকে বাষ্প, সরি আমি একটু ভুল বললাম, বাষ্পীকরণের বেলা তরল থেকে বাষ্প হবে আর ঊর্ধ্বপাতনের বেলা হবে বাষ্প। দুটো টার্ম কিন্তু ডিফারেন্ট, দুটোতেই বাষ্পে রূপান্তর হয়। একটা হচ্ছে কঠিন থেকে বাষ্প, দ্যাট ইজ সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, আরেকটা হচ্ছে
তরল থেকে বাষ্প দেয়, যেটা হচ্ছে আমরা বলি বাষ্পীকরণ তাপ। আরো আছে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি, আর হচ্ছে সংগঠন তাপ। সংগঠন তাপ বা গঠন তাপ একই জিনিস। সংগঠন তাপ বা গঠন তাপ বলতে আমরা কি বুঝি, কোন কোন সংজ্ঞা দ্বারা আমরা বলতে পারবো যে এটা দ্বারা গঠন তাপ বলা হয়? আচ্ছা, গঠন তাপ হচ্ছে কোনো একটা ধরো একটা পদার্থের আয়নস আছে, হ্যাঁ, সেই আয়ন থেকে তাকে ওই আয়নিক যৌগ পর্যন্ত কনভার্ট হতে, একটা পদার্থ পরমাণু অবস্থায় আছে বা অণু অবস্থায় আছে, সেই পরমাণু বা অণু থেকে সে যদি কোনো উৎপাদে পরিণত হয়, কোনো যৌগে পরিণত হয়, এই সময় যে তাপ শক্তির প্রয়োজন হয় তাকেই বলছি আমরা সংগঠন তাপ কিংবা গঠন তাপ অথবা হিট অফ ফরমেশন। সংক্ষেপে আমরা সংগঠন তাপ বা গঠন তাপকে বলি ডেল্টা এইচ এফ, হিট অফ ফরমেশন। এই ডেল্টা এইচ দ্বারা প্রত্যেকটাতে আমরা এনথালপি মিন করছি, আর এই যে ছোট করে টার্মসগুলো ইউজ করছি এফ সি, সি দ্বারা বোঝাবো দহন তাপ কম্বাসন, তারপরে বলবো বাষ্পীকরণ তাপ ভ্যাপোরাইজেশন ভিএপি ভ্যাপ, তারপরে থাকছে আমাদের গলন তাপ। গলন তাপ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এরকম ভাবে আমরা প্রত্যেকটা ডেল্টা এইচ এর নিচে সেই টার্মটা মেনশন করব। আর ল্যাটিস এনার্জিকে সংক্ষেপে বলি আমরা এলই, কোন কোন বইতে বলা হয় ইউ দ্বারাও প্রকাশ করা হয় ল্যাটিস এনার্জিকে। এখন ল্যাটিস এনার্জি কি জিনিস? ল্যাটিস এনার্জি ছিল কি, when two ions, দুটো আয়ন যখন যে কোনো পরমাণু থেকে সে আয়নে কনভার্ট হলো, সাপোজ একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, দ্যাট মিনস একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং এই অ্যানায়ন এরা দুজন মিলে যখন একটা আয়নিক যৌগতে কনভার্ট হয়, যে পরিমাণ তাপের শোষণ বা উৎকীর্ণ যেটাই ঘটুক, সাধারণত ল্যাটিস এনার্জির মানটা নেগেটিভ হয়, দ্যাট মিনস এক্সোথার্মিক রিয়াকশন, দ্যাট মিনস তাপের উৎকীর্ণ হয়েছে। যাই হোক, ব্যতিক্রমও আছে, তো আমরা সেটা বলছি না, আমরা বলছি যে শোষণ উৎকীর্ণ যেটাই হোক, যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে সেটাকে ওই পদার্থটি ল্যাটিস এনথালপি বলবো। মানে হচ্ছে এক মোল পরিমাণ কোনো আয়ন থেকে এক মোল পরিমাণ কোনো যৌগে রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তি শোষণ অথবা উৎকীর্ণ করবে তাকে ওই পদার্থটি ল্যাটিস এনথালপি বলা হয়। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং সাউন্ড ক্লিয়ার আছে। প্লিজ একটু মেনশন করে দিলে ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা আগে আমাদের পুরনো নলেজগুলো একটু রিভিউ করে নিলাম, যেন আমরা এই টপিকগুলো যখন পড়বো, এই টার্মসগুলো যখন ইউজ করবো আমরা বুঝতে পারি। আরো কয়েকটা টার্মস আছে, এগুলো আমাদের লাগবে, দ্যাট ইজ আয়োনাইজেশন এনার্জি, আর একটা আছে ইলেকট্রন অ্যাফিনিটি। আয়োনাইজেশন এনার্জিকে সংক্ষেপে আমি আইই লিখবো, ইলেকট্রন অ্যাফিনিটিকে সংক্ষেপে আমি ইএ লিখবো। এই সবগুলো টার্মস আমার বর্নহ্যাবার সাইকেল যখন ক্যালকুলেট করতে যাব তার জন্য লাগবে, এই জন্য এই টার্মগুলোর উপর দিয়ে আমরা একটু রিভিউ করে যাচ্ছি। আয়োনাইজেশন এনার্জি কি, কোনো একটা পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন সংজ্ঞাটা হচ্ছে এক মোল পরিমাণ কোনো পরমাণু এক মোল পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে এক মোল পরিমাণ ধনাত্মক আয়নে রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুটির আয়োনাইজেশন এনার্জি বলে। প্রথম একটা ইলেকট্রন ত্যাগ করার জন্য লাগবে প্রথম ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। যদি আমি সেকেন্ড ইলেকট্রন নেই তাহলে সেটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। যদি থার্ড ইলেকট্রন নেই সেটা হবে থার্ড আয়োনাইজেশন এনার্জি। ইউজুয়ালি আমরা ক্যাটায়নকে থার্ড আয়োনাইজেশন এনার্জি পর্যন্তই দেখি। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি সোডিয়ামের জন্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ক্যালসিয়ামের জন্য দেখো ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2+, দ্যাট মিন্স দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারে। দুটো ইলেকট্রন কিন্তু সে একবারে ত্যাগ করে না, ফার্স্টে সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন যে শক্তিটা আমরা কাউন্ট করছি সেটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এরপরে যখন সে সেকেন্ড ইলেকট্রনটাকে ত্যাগ করছে দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তার মানে ক্যালসিয়ামের জন্য আয়োনাইজেশন এনার্জি 2 ধাপে হচ্ছে। আবার যখন অ্যালুমিনিয়ামকে দেখবো, অ্যালুমিনিয়ামের 3+, অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন কিন্তু একবারে সে ত্যাগ করেনি, ফার্স্টে অ্যালুমিনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 2+, দেন অ্যালুমিনিয়াম 3+, তার মানে থার্ড আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি ক্যান বি আপ টু 3rd ডিগ্রি আই গেস। এরপরে আমরা তো সাধারণত এটাই দেখি না, ইলেকট্রন ক্যাটায়ন 3+ পর্যন্ত দেখি। there are some exception for transition metal, ওটা আমরা ধরছি না এখানে, আমরা নর্মাল রেগুলার জিনিসগুলোকে বলছি। ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিস?
1 মোল পরিমাণ কোনো পরমাণুর 1 মোল পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ ঋণাত্মক আয়নে রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুটির ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বলে। যেমন দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ক্লোরাইড হয় যখন Cl-, আবার অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে হয় অক্সাইড O2-। এরপরে আর কি বলতে পারি আমরা, আরো এরকম আছে যেটাই 3টা ইলেকট্রন নেয়, সেটাই হবে আমাদের 3-। যেমন নাইট্রোজেনের জন্য আমরা বলি N3- যখন সে নাইট্রাইড গঠন করে। এভাবে আমরা এই টার্মসগুলোর সাথে একটু রিভিউ করে গেলাম যেন আমরা এবার এটা ডিটেইলে একটু ইজিলি হতে পারি। আচ্ছা, প্রথমেই আমি একটু হেইসেস লটাও তোমাদের পড়া, তারপরেও লটা কি ছিল। হেস কি বলেছিলেন, বিজ্ঞানী হেস বলেছিলেন যদি একটা বিক্রিয়া শুরু হওয়ার প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা সেম থাকে তাহলে বিক্রিয়াটা যত ধাপেই সংঘটিত হোক না কেন আলটিমেটলি বিক্রিয়ার এনথালপি সমান হবে। মানে হচ্ছে ব্যাপারটা এমন, ধরো একটা বিক্রিয়া ঘটছে এ থেকে সি, এখানে ডেল্টা H1, আবার এই বিক্রিয়াটা দুটো ধাপে যাচ্ছে, বি হলো বি থেকে সি হলো, এখানে লাগছে আমার ডেল্টা H2, ডেল্টা H3। অ্যাকর্ডিং টু হেস ডেল্টা H1 ইকুয়ালস টু ডেল্টা H2 প্লাস ডেল্টা H3, অর্থাৎ বিক্রিয়ার প্রারম্ভিক এবং শেষ অবস্থা যদি স্থির থাকে, ফিক্স থাকে, তাহলে বিক্রিয়ার যত ধাপেই সংঘটিত হোক না কেন, এক ধাপে সংঘটিত হোক অথবা দুটো ধাপে সংঘটিত হোক না কেন, আলটিমেটলি বিক্রিয়ার এনথালপির মান সমান হবে। আচ্ছা, এটা ছিল ওনার একটা হেইসের ল, যেটাকে আমরা গাণিতিকভাবে এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আমরা এটা একটু রেগুলার এক্সাম্পল দেখি। রেগুলার এক্সাম্পলটাও তোমরা জানো, সলিড কার্বনকে যদি পর্যাপ্ত অক্সিজেন দ্বারা বার্ন করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসে রূপান্তরিত হয়। আর এই কার্বনকে যদি পর্যাপ্ত অক্সিজেনের পরিবর্তে অল্প অক্সিজেনে, দ্যাট মিনস লিমিটেড অ্যামাউন্ট, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন না সাপ্লাই করি, যতটুকু দরকার তার চেয়ে কম সাপ্লাই করি, তখন কি হয়, সে কার্বনটা পুরোপুরি বার্ন হয় না, কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় না। সেক্ষেত্রে সে কি হয়, বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড রূপান্তরিত হয়। সুতরাং এক্ষেত্রে লাগবে হচ্ছে আমার, আচ্ছা এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখি তাহলে ইজি হবে। হাফ অক্সিজেন যদি নেই, দ্যাট মিনস 1 মোল কার্বন মনোক্সাইড গ্যাস হলো, সেটাকেই ফার্দার যদি আমি আরো হাফ অক্সিজেনকে সাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন মনোক্সাইডকে যদি পর্যাপ্ত অক্সিজেন দেওয়া যায় সেও আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হবে। আবার সলিড কার্বনকেও পর্যাপ্ত অক্সিজেনে বার্ন করা হলে দহন তাপ, দ্যাট হিয়ার ইজ দ্য হিট অফ কম্বাশন, সেক্ষেত্রেও আমার কার্বন ডাই অক্সাইড ফর্ম হবে। তাহলে আলটিমেটলি ডিফারেন্সটা কোথায় হলো, দেখা যায় এখানে 393 কিলোজুল এনার্জি পাওয়া যায়, আর এক্ষেত্রে পাওয়া যায় -183 পাওয়া যায় একবার, আরেকবার পাওয়া যায় -110। এভাবে আলটিমেটলি 210, হ্যাঁ, আলটিমেটলি আমরা এভাবে কার্বন ডাই অক্সাইডের ফরমেশনের জন্য হেসের সূত্রটা প্রমাণ করতে পারি যে সরাসরি কার্বন থেকে অক্সিজেন হলে যে এনার্জি লাগে, অল্প পরিমাণ অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন মনোক্সাইড হয়ে কার্বন মনোক্সাইড থেকে ফার্দার কার্বন ডাই অক্সাইড হতেও ঠিক একই পরিমাণ এনার্জি লাগে। এখানে হেসের সূত্রের আমরা সত্যতা প্রমাণ করলাম। হেসের সূত্রের সত্যতা প্রমাণ হয়ে গেলে এখন আমরা চলে যাই একটু বর্ন হ্যাবার সাইকেল। বর্ন হ্যাবার সাইকেলটা অ্যাকচুয়ালি কি ছিল, কিসের জন্য হয়েছিল? বর্ন হ্যাবার সাইকেলটা দুজন বিজ্ঞানীর নামে হয়েছে, বিজ্ঞানী বর্ন এবং বিজ্ঞানী হেবার। হেবারের নামটা অলরেডি তোমাদের পরিচিত, তোমরা অতীতেও করেছো, অ্যামোনিয়া প্রোডাকশন হেবার বোস পদ্ধতি ছিল সেক্ষেত্রেও। যাই হোক, মিস্টার বর্ন ইজ এক্স বর্ন, উনি ফিজিক্সের একজন বিজ্ঞানী ছিলেন, আর ফ্রিটজ হেবার, এরা দুজন মিলে সূত্রটা আবিষ্কার করেছিলেন বলে একটা চক্র, সূত্র বলছি না, সাইকেল বলছি না আমরা, ইটস এ
সাইকেল, দেখেন একটা চক্র আছে। এই চক্রটা ওনারা দুজন আবিষ্কার করেছেন বলেই ওনাদের নামানুসারে এটাকে আমরা বলছি বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল দিয়ে মূলত আমরা কি জানতে পারি, আমাদের কি কাজে বর্ন হেবার সাইকেলটা ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি এটা একটা মানে থার্মোকেমিক্যাল সাইকেল বা তাপগতীয় একটা চক্র, মানে যেখানে অনেক কিছুর সাথে সংগঠন তাপের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। মানে ধরো একটা পরমাণু আছে, পরমাণু থেকে সে আয়নিক যৌগে রূপান্তরিত হয়েছে। পরমাণু থেকে তো সে সরাসরি আয়নিক যৌগে রূপান্তরিত হয়নি, তাই না? পরমাণু থেকে তাকে আয়নিক যৌগে রূপান্তরিত হতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। যেমন ধাতব পরমাণু যেটি ছিল সেটাকে গ্যাসীয় অবস্থায় যেতে হয়েছে, তার মানে তাকে ঊর্ধ্বপাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঊর্ধ্বপাতনে গ্যাসীয় অবস্থায় যাওয়ার পর তাকে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হতে হয়েছে, তার মানে তাকে আয়োনাইজেশন এনার্জির মধ্যে দিয়ে যেতে হয়েছে। পুনরায় সেই ইলেকট্রনটা আবার অধাতু যে থাকবে, আয়নিক যৌগ তো একটি ধাতু একটি অধাতু, এই দুজনে মিলে একটা আয়নিক যৌগ। ওই অধাতুকে ওই গ্যাসীয় অবস্থায় পরমাণুতে রূপান্তর, অধাতু তো সাধারণত দ্বিপরমাণু থেকে অণু আকারে থাকে, তাদেরকে গ্যাসীয় অবস্থায় পরমাণুতে রূপান্তরিত হতে হবে। পরমাণু থেকে ক্যাটায়নের ত্যাগকৃত ইলেকট্রনটাকে গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হবে, তার মানে কি তাকে ইলেকট্রন অ্যাফিনিটি শো করতে হবে। আলটিমেটলি এই দুটো আয়ন মিলে এক হয়ে তারপর একটা যৌগে রূপান্তরিত হয়েছে। যখন দুটো আয়ন মিলে হচ্ছে তার মানে সেক্ষেত্রে ল্যাটিস এনার্জি ইজ ইনভলভড। এইভাবে আমরা কয়েকটা টার্মের সাথে কিন্তু কানেক্ট হলাম। দেখো, ফার্স্টে আমাদের ঊর্ধ্বপাতন তাপ লাগছে, আয়োনাইজেশন এনার্জি লাগছে, তারপরে পরমাণুকরণ তাপ লাগছে, তারপর সেখান থেকে আমাদের ইলেকট্রন আসক্তি লাগছে, তারপরে ল্যাটিস এনথালপি লাগছে। এই পাঁচটা মিলে আলটিমেটলি প্রোডাক্টটা হচ্ছে। পরমাণু থেকে আলটিমেটলি যৌগে রূপান্তরিত হতে পাঁচটা ধাপ অতিক্রম করে আসছে। এই পাঁচটা ধাপে ধাপে অতিক্রম করে যেতে যে পরিমাণ শক্তি লাগবে, হেইসের ল অনুযায়ী সরাসরি বিক্রিয়াটাকে দেখাতেও সেই পরিমাণ শক্তি লাগবে। এখন আমার কাছে যদি বাকি সবগুলো ধাপের কত কত শক্তি ব্যয় হয় বা গৃহীত হয় সেই ক্যালকুলেশনটা থাকে, সেই হিসাবটা থাকে, তাহলে সহজে যে কোনো একটা আয়নিক যৌগ সংগঠন হওয়ার জন্য, গঠন হওয়ার জন্য তার প্রয়োজনীয় তাপ বা সংগঠন তাপ কতটুকু আমরা বের করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের বর্ন হেবার সাইকেলের আসল উদ্দেশ্য, যে আমরা ধাপে ধাপে সবগুলো এনথালপিকে ক্যালকুলেট করেও যোগ বিয়োগ করেও আলটিমেটলি সংগঠন তাপ বের করতে পারবো। আবার সংগঠন তাপ জানা থাকলে আমরা ল্যাটিস এনথালপি বের করতে পারবো। তাহলে বর্ন হেবার সাইকেলের সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো আয়নিক যৌগের সংগঠন তাপ নির্ণয় করতে পারি, অথবা সংগঠন তাপ যদি জানা থাকেও তাহলে সেই যৌগটির ল্যাটিস এনথালপিও আমরা নির্ণয় করতে পারি। এই পর্যন্ত যা যা বলেছি আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমি একটা বর্ন হেবার সাইকেলের একটা এক্সাম্পল দেখাই, যে কোনো একটা এক্সাম্পল। আমরা একটা যৌগ নিচ্ছি এবি, ওকে। এবি যৌগটা একটা আয়নিক যৌগ। এক্ষেত্রে এ হচ্ছে ধাতব পরমাণু এবং বি হচ্ছে অধাতু পরমাণু, ওকে। আচ্ছা, তার মানে এবিটা যদি যৌগ, তাহলে তার এ পরমাণু আর বি পরমাণু মিলে এবি যৌগটা বানাচ্ছে, রাইট? সিম্পলি চিন্তা করলে আমাদের এ পরমাণু এবং বি পরমাণু মিলে এবি যৌগটাকে বানাচ্ছে। আচ্ছা, বি তো অধাতু বলেছি, তাই না? অধাতু তো খুব কমই পরমাণু আকারে থাকে, অধাতু সাধারণত অণু আকারে থাকে। ধরলাম এটা পরমাণু নিতে হলে আমাকে হাফ অণু নিতে হবে, রাইট? তার মানে এইটুকু পর্যন্ত ছিল আমার একটা অণু, আমি তার আগে একটা হাফ অ্যাড করে দিয়েছি। দ্যাট মিনস অণুটার জায়গায় এখন দুটো পরমাণুর জায়গায় আমার কত পরমাণু হয়ে গেল? একটা পরমাণু হয়ে গেল। আই নিড ওয়ান অ্যাটম, রাইট? তাহলে এইভাবে আমরা এই স্টেজ থেকে, এক্ষেত্রে ধাতুটা কি আছে? সলিড আকারে আছে, রাইট? আর অধাতু ইউজুয়ালি গ্যাসিয়াস আকারেই থাকে বিক্রিয়ার। আমরা যে কয়টা দেখি, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন দেখি, বা হাইড্রোজেন, অক্সিজেন, এরা সাধারণত গ্যাসিয়াস স্টেটেই থাকে। ধরে নিচ্ছি আমি এটাও গ্যাসিয়াস স্টেটে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা পরমাণু থেকে বা দুটো পরমাণু থেকে একটা আয়নিক যৌগ রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তি লাগবে তাকে তার গঠন তাপ বা গঠন এনথালপি ডেল্টা এইচ এফ বলা হবে। আচ্ছা, এবার দেখি আমরা প্রথমে যখন এই ধাপটায় যেতে এ কে কি কি স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বি কে কি কি স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হেসের সূত্র অনুসারে এগুলো সকল স্টেপের সমষ্টি ইকুয়ালস টু সরাসরি যেতে যে পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে তার সমান। তাহলে আমরা এবার প্রথম ধাপটা দেখি। এটা সলিড থেকে ফার্স্টে কি হবে? এ গ্যাসিয়াস স্টেটে যাবে।
তাহলে এক্ষেত্রে আমার কি লাগছে দেখো, কঠিন থেকে বাষ্পে যাওয়া মানে হচ্ছে ঊর্ধ্বপাতন, তার মানে ডেল্টা এইচ অফ সাবলিমেশন, ডেল্টা এইচ অফ সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন এনথালপি, সেটা ফার্স্টে আমাদের লাগবে। আচ্ছা, এবার এ কি করবে, এ একটা ইলেকট্রন ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? এই তো ধাতব পরমাণু, এ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে রূপান্তরিত হবে, তার মানে সে এ প্লাস প্লাস ইলেকট্রন, রাইট? এই ক্ষেত্রে যে এনার্জিটা লাগবে সেই এনার্জিটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা আমি একটু আগে বলেছি যে এক মোল পরিমাণ গ্যাসীয় পরমাণু হতে একটি করে ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে দেখো, এটা ছিল গ্যাসীয় পরমাণু, সেখান থেকে একটা ইলেকট্রন, আমি একটা পরমাণু হিসাব দেখাচ্ছি, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে, তাই যে শক্তির প্রয়োজন সেটাকে বলছি আমি আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, এবার এই যে হাফ V2টা থেকে কি হলো, এটা ফার্স্টে অ্যাটমাইজেশন হবে। অ্যাটমাইজেশন মিন্স ডেল্টা এইচ অফ অ্যাটমাইজেশন কে আমরা এভাবে লিখি, অ্যাটমও লেখে, কোনো কোনো জায়গায় এটিএম লেখে, কোনো কোনো জায়গায় অ্যাটম লেখে। আই থিঙ্ক অ্যাটম ইজ দ্য বেটার ওয়ান। আচ্ছা, অ্যাটমাইজেশন হলো, অ্যাটমাইজেশন হতে যে তাহলে কি হবে, আলটিমেটলি এটা হয়ে যাবে বি গ্যাসীয় পরমাণু। এবার এটা কি করবে, এই যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা সে কি করবে, গ্রহণ করবে। আমাদের একটা আয়নিক যৌগ কিভাবে হয়, একজন ইলেকট্রন ত্যাগ করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে, এভাবে একটা আয়নিক যৌগতে কনভার্ট হয়। তাহলে এই ইলেকট্রনটা এখন বি, দ্যাট মিনস অধাতু পরমাণু, সে গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে, বি মাইনাস, ঠিক আছে? এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই ক্ষেত্রে যে শক্তিটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এভাবে আমরা এই দুটো আয়নে কনভার্ট করলাম, তাই না? এই ইলেকট্রনটা কি আলটিমেটলি থাকবে, এই ইলেকট্রনটা ওর দ্বারা গৃহীত হয়ে যাবে, আর ও এখন, আচ্ছা আমরা এটাকে একটু এইভাবে দেখাই, প্লাস ইলেকট্রন নিল। আচ্ছা, তাহলে এই যে একটা ধনাত্মক আয়ন, এই যে একটা ঋণাত্মক আয়ন, এরা দুজন মিলেই আলটিমেটলি আমার প্রোডাক্টটা করছে। শুধুমাত্র আমরা এখানে কি দেখালাম, সরাসরি হলে কেমন হয়, আর এই সরাসরি হওয়ার পথে অ্যাকচুয়ালি তারা যতগুলো স্টপেজের মধ্যে দিয়ে গেছে সেই স্টপেজগুলো ডিটেলস আমরা দেখালাম। ওকে, এখন প্রত্যেকটা ধাপে ধাপে যাওয়ার পর কোনো আয়ন থেকে যৌগে রূপান্তরিত যে এনার্জি লাগছে সেটাকে বলছি আমি ল্যাটিস এনার্জি। হেইসের সূত্র অনুযায়ী ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু ডেল্টা এইচ সাবলিমেশন প্লাস আয়োনাইজেশন এনার্জি প্লাস ডেল্টা এইচ atomization plus electron affinity plus lattice energy. That means এই পথে সরাসরি যেতে যে পরিমাণ শক্তির ব্যয় হয়েছে বা গৃহীত হয়েছে, বাকি সবগুলোর সামেশন হচ্ছে এই সরাসরি পথে ব্যয়িত শক্তির পরিমাণ। অর্থাৎ প্রত্যেক ধাপে ধাপে যেতে যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছে তাদের সমষ্টি হচ্ছে সরাসরি যেতে যেটা, সেটা আমাদের হেইস বলেছেন যে প্রারম্ভিক অবস্থায় শেষ অবস্থা এক থাকলে বিক্রিয়া যত ধাপে সংঘটিত হোক না কেন আলটিমেটলি কি হবে, সমান হবে। সেটা আমরা প্রমাণ করলাম যে এইটা ইকুয়ালস টু এইটা। এখন আমরা এটা একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দেখি। এটা তো আমরা এ বি সি ডি এগুলো দিয়ে দেখলাম, একটা যৌগের নাম দিয়ে দেখি, সাপোজ সোডিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম অক্সাইড, এই টাইপের কোনো একটা যৌগের নাম দিয়ে আমরা একটু দেখি যে বাস্তবে যখন হয় বিক্রিয়াটা কেমন হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল মোস্ট কমনটাই আমরা একটু দেখি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের ইজি একটা এক্সাম্পল। আমরা কেমিস্ট্রির বিশেষ করে আয়নিক যৌগ রিলেটেড যে কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে আই থিঙ্ক সোডিয়াম ক্লোরাইড কামস অ্যাজ দ্য এক্সাম্পল ফার্স্ট। সোডিয়াম ক্লোরাইডকে আমরা সবসময় একটা ইজি এক্সাম্পল হিসেবে দেখি। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু সেটার এক্সাম্পলটা নিই। সোডিয়াম সলিড প্লাস ক্লোরিন গ্যাস মিলে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে ডেল্টা এইচ এফ। এখন এই সোডিয়াম ফার্স্টে কি হবে, ফার্স্টে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস হবে, এক্ষেত্রে এনার্জি লাগবে ডেল্টা এইচ সাবলিমেশন। এবার এই গ্যাস থেকে সে কি করবে, একটা ইলেকট্রন সে ত্যাগ করবে, ত্যাগ করার ফলে
একটা ইলেকট্রন ত্যাগ করবে। আমি আগেরটার সম্বন্ধে প্লাস লিখেছিলাম, দেয়ার ওয়াজ এ মিস্টেক। আচ্ছা, এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করতে তার কি পরিমাণ এনার্জি লাগবে? এনার্জি আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। আলটিমেটলি সে কি হবে? সোডিয়াম প্লাস একটা আয়নে রূপান্তরিত হবে। এবার যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন ফার্স্টে কি হবে? ডেল্টা এইচ অ্যাটমাইজেশন হয়ে সে ভেঙে হাফ ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হবে। এবার সে কি করবে? এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে ক্লোরাইডে রূপান্তরিত হবে। এই যে ইলেকট্রনটা সে গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে বলছি আমি ইলেকট্রন অ্যাফিনিটি। আলটিমেটলি যখন এরা দুজন আবার এক হচ্ছে, সেক্ষেত্রে আমার যে এনার্জি সেটাকে বলছি ল্যাটিস এনার্জি, LE। ওকে, আচ্ছা এবার তাহলে প্রত্যেকটার মান যদি আমরা একটু বসাতে পারি, আই থিঙ্ক তোমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। আচ্ছা, মানগুলোর জন্য আমরা দেখে নিই একটু কোনটায় কতটুকু এনার্জি লাগে। সাপোজ যদি আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে থাকি, সাবলিমেশনের জন্য এক্ষেত্রে আমাদের লাগে 108.6 কিলো জুল পার মোল। আচ্ছা, আমি ইউনিটগুলো লিখবো না, ছোট ছোট করে লিখছি যেহেতু। 108.6 কিলো জুল পার মোল, এটা শুধুমাত্র আমার সলিড সোডিয়াম থেকে গ্যাসিয়াস সোডিয়াম হতে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমরা নেক্সটটা দেখি। নেক্সটটা হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কতটুকু লাগবে? সোডিয়াম থেকে সলিড গ্যাসিয়াস সোডিয়াম থেকে সোডিয়াম আয়নে রূপান্তরিত হতে এক্ষেত্রে আমাদের 496 কিলোজুল লাগে। প্রত্যেকটাই কিন্তু প্লাস, প্লাস মানে শক্তি শোষণ হয়েছে, দ্যাট মিন্স এন্ডোথার্মিক প্রসেস। আচ্ছা, দুটো পেলাম। এবার দেখি ক্লোরিন। ক্লোরিনের ফার্স্টে কি হতে হয়েছে? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন হতে ক্লোরিনের লাগে 122 কিলোজুল। আমি এগুলোকে একটু রাউন্ড করে দিচ্ছি যেন তোমাদের চোখে পড়ে। আচ্ছা, 122 কিলোজুল, হাফ অ্যাটমে কনভার্ট হলো। এবার ইলেকট্রন অ্যাফিনিটি, দ্যাট মিন্স এই ক্লোরিন অ্যাটমটা একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হবে। সেই ক্ষেত্রে কতটুকু এনার্জির প্রয়োজন হবে? এনার্জির পরিমাণ হবে -349 কিলোজুল। এই যে দেখো, এক্ষেত্রে আমরা একটা পেলাম মাইনাস। ওকে, আর এর জন্য টোটাল যে ল্যাটিস এনার্জি প্রয়োজন হয় সেটা হচ্ছে 788 কিলোজুল। ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জিটা হচ্ছে আমার 788, এবং এটাও মাইনাস, দ্যাট মিন্স এই ক্ষেত্রেও শক্তি কি হয়েছে? শোষণ না, উদ্গীরণ হয়েছে, দ্যাট মিন্স এক্সোথার্মিক। যখনই ডেল্টা এইচ এর মান পজিটিভ তার মানে শক্তি শোষণ হয়েছে, যখনই ডেল্টা এইচ এর মান নেগেটিভ তার মানে শক্তি উদ্গীরণ হয়েছে, শক্তিটা অতিরিক্ত শক্তিটা বাইরে অন্য কোনো শক্তি আকারে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এবার তাহলে সবগুলো যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ডেল্টা এইচ এফটা কত আসবে আমরা একটু বসাই। ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু কি? এই সবগুলোর সামেশন, দ্যাট মিন্স ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু 108.6 plus 496 plus 122 plus -349। কেন -349? এই যে দেখো, এটা ছিল আমার এক্সোথার্মিক প্রসেস। এর ক্ষেত্রে এনার্জি কি হয়েছে? অতিরিক্ত এনার্জিটার উদ্গীরণ করেছে -349 প্লাস ল্যাটিস এনথালপি কত আছে? -788। প্লিজ ক্যালকুলেট করো, ইমিডিয়েটলি ক্যালকুলেট করে আমাকে কমেন্ট বক্সে দাও, দেখি ক্যালকুলেট করো কত আসছে, এনার্জির মান কত আসবে। ডেল্টা এইচ এফ টোটালটা ইকুয়ালস টু এইটা। তার মানে সবগুলোর মান যেহেতু জানি, সবগুলোকে সামিট করলেই ডেল্টা এইচ এফ এর মানটা পেয়ে যাই। বের করো, বের করো, সবাই বের করে আমাকে কমেন্ট বক্সে দেখাও। এখনো কোনো কমেন্ট আমি পাইনি। আই ওয়ান্ট টু সি কে ফার্স্টে এটার অ্যান্সারটা করেন। Anyone there? কেউ ক্যালকুলেট করেনি?
I will wait 30 seconds more. দেখি এটার অ্যান্সার কে দেয়। Anyone? অ্যান্সারটা কেউই দেয়নি। ওকে, আমি নিজেই অ্যান্সারটা লিখে দিচ্ছি। দ্যাট ইজ 411 কিলোজুল পার মোল। অ্যান্সার ইজ সোডিয়াম ক্লোরাইডের সংগঠন তাপ 411 কিলোজুল পার মোল, দ্যাট ইজ মাইনাস সংগঠন তাপ এক্সোথার্মিক প্রসেস। ইউজুয়ালি সংগঠন প্রসেসটা এক্সোথার্মিক, আমি আগেই বলেছিলাম সাধারণত এক্সোথার্মিক প্রসেস, তবে এন্ডোথার্মিকও আছে, বাট ইউজুয়ালি এক্সোথার্মিক আমরা দেখি। আলটিমেটলি এইভাবে আমরা যে কোনো একটা যৌগের জন্য সংগঠন তাপ নির্ণয় করতে পারি। বর্ন হেবার চক্রটা হচ্ছে এটাই, যে কিভাবে ধাপে ধাপে প্রত্যেকটা আয়ন থেকে আলটিমেটলি আমরা প্রত্যেক পরমাণু থেকে আলটিমেটলি আয়ন হয়ে কিভাবে একটা আয়নিক যৌগে রূপান্তরিত হতে পারি, সেক্ষেত্রে মোট কতটুকু শক্তির প্রয়োজন হতে পারে, সেই ক্যালকুলেশনটাই বর্ন হেবার চক্র বা বর্ন হেবার সাইকেলের মাধ্যমে আমরা জানতে পারি। আই এম ওয়াইপিং আপ। এরপর আমরা নেক্সট এক্সাম্পলটা একটু দেখব। আমরা কিন্তু দেখো অলরেডি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ফেলেছি যে কিভাবে ক্যালকুলেট করা যায় কতটুকু এনার্জি প্রয়োজন হয়েছে। আমি শুধু লাস্ট পার্টটুকু রেখেছি, কারো যদি লেখা বাকি থাকে ইউ ক্যান কমপ্লিট ইট। আচ্ছা, এভাবে আমরা একটা এক্সাম্পল দেখলাম সোডিয়াম ক্লোরাইডের। বর্ন হেবার চক্রের সাথে আর একটা টার্ম একটু রিলেটেড, সেটা হচ্ছে চার্জ এবং ডিস্টেন্স। কোনো কিছুর ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি তার চার্জ বা ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল। মানে চার্জ যত বেশি হবে ল্যাটিস এনথালপি তত কম হবে, আবার ডিস্টেন্স যত বেশি হবে ল্যাটিস এনথালপিও তত কম হবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই, ধরো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আমরা এই তিনটা এক্সাম্পল নিচ্ছি একই গ্রুপের, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিনও কমনলি সবার জন্য ব্যবহার হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ল্যাটিস এনথালপির বেলায় এরটা হচ্ছে হাইয়েস্ট, অ্যারাউন্ড 800 হয়। সোডিয়াম ক্লোরাইড অ্যারাউন্ড কেবলই তো করলাম আমরা সোডিয়াম ক্লোরাইড 411, রাইট। আবার পটাশিয়াম ক্লোরাইডের দেখা যায় আরো কম। এটা কেন হয়েছে দেখো, লিথিয়াম সবার জন্যই কিন্তু কমনলি ক্লোরাইড আয়ন, তাই না? ক্লোরাইড আয়নের সুতরাং চার্জ দিয়ে কোনো সমস্যা নাই এখানে। সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা হচ্ছে আয়নের সাইজের উপরে। লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, একটা কি হচ্ছে, লিথিয়াম থেকে সোডিয়ামে গেলে একটা করে লেয়ার অ্যাড হচ্ছে, রাইট, একটা করে শক্তি স্তর অ্যাড হচ্ছে। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের সাইজ বড়, সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজ আর একটু বড়। আচ্ছা, যত ছোট সাইজ আয়নের মধ্যে ডিস্টেন্স তত কম, ডিস্টেন্স যত কম ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি তত বেশি। এই জন্য লিথিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি বেশি কম্পেয়ার টু সোডিয়াম ক্লোরাইড ফলোড বাই পটাশিয়াম ক্লোরাইড। এভাবে আমরা ল্যাটিস এনথালপির সাথে কোনো আয়নের সাইজ বা চার্জের কি সম্পর্ক এটাও একটু জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল করি। আই এম ওয়াইপিং আপ। এগুলো সবগুলো তো নিশ্চয়ই হয়ে গেছে লেখা। আমরা একটা এক্সাম্পল করব এখন। সেটা হবে, ধরো এতক্ষণ তো করছি সোডিয়াম ক্লোরাইড দিয়ে সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ হয়, ক্লোরিনেরও একটা ইলেকট্রন রিসিভ হয়। তো আরেকটা এক্সাম্পল করি যেখানে আয়োনাইজেশন এনার্জি বেশি আছে, আই মিন সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি আছে বা থার্ড আয়োনাইজেশন এনার্জি আছে। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কিংবা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ক্যালসিয়াম ক্লোরাইড বলতে পারি, ক্যালসিয়াম ব্রোমাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ধরনের একটা এক্সাম্পল আমরা একটু ট্রাই করি। লেটস ট্রাই উইথ ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা বিগিনিং এ কি কোথা থেকে শুরু করব? ক্যালসিয়াম ক্লোরাইড এটা শুরু করতে হলে, আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড এটা শুরু করতে ফার্স্টে আমরা ইউজ করব ক্যালসিয়াম সলিড, তার সাথে ক্লোরিন গ্যাস মিলে ক্যালসিয়াম ক্লোরাইড, ডেল্টা এইচ এফ। ক্যালসিয়াম সলিড থেকে ফার্স্টে কি হবে? সলিড থেকে ক্যালসিয়াম গ্যাসিয়াস পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ ডেল্টা এইচ অফ সাবলিমেশন হবে। এবারে এই গ্যাস থেকে সে কি করবে? ক্যালসিয়াম
একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম প্লাসে রূপান্তরিত হবে, সেটাকে আমরা কি বলছি? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। একটা ইলেকট্রন ত্যাগ হলো, এবার আর একটা ইলেকট্রন ত্যাগ করবে, সেক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম প্লাস থেকে আর একটা ইলেকট্রন যে ক্যালসিয়াম 2 প্লাস হয়ে যাচ্ছে, রাইট? ক্যালসিয়াম 2 প্লাস, এক্ষেত্রে আমার লাগছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। আলটিমেটলি আয়নটা কি? ক্যালসিয়াম 2 প্লাস গ্যাসিয়াস। ওকে, আমরা আমাদের ক্যাটায়ন কিন্তু পেয়ে গেলাম। এবার চলে যাই আমরা অ্যানায়নে। অ্যানায়নে ক্লোরিন দুটো কি হবে? ফার্স্টে অ্যাটোমাইজেশন হবে, ডেল্টা এইচ অফ অ্যাটোমাইজেশন, তার মানে দুটো ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হবে। এবার দুটো ক্লোরিন পরমাণু কি করবে? দেখো, দুবার ইলেকট্রন গ্রহণ করতে পারে, বা আমরা সরাসরি লিখতে পারি 2Cl প্লাস 2 ইলেকট্রন 2Cl মাইনাস, এটা আমরা বলতে পারি। তাহলে আলটিমেটলি এইটা প্লাস এইটা মিলে প্রোডাক্টটা পড়ছে, দ্যাট ইজ ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি, রাইট? এই দেখো, আমরা তাহলে এই স্টেপটার নাম কি বলতে পারি? ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো, আমি সবগুলো টার্মকে রাউন্ড আপ করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি হয়েছে। এক্ষেত্রে দুটো ক্লোরাইড পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ক্লোরাইড আয়নে রূপান্তর হয়েছে। আলটিমেটলি ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন মিলে ক্যালসিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হলো। এভাবে আমরা বর্ন হেবার চক্রের সাহায্যে কোনো একটা আয়নিক যৌগ সংগঠন তাপ নির্ণয় করতে পারি, ল্যাটিস এনথালপিও নির্ণয় করতে পারি, যদি আমাদের কাছে এদের বাকি তথ্যগুলো থাকে, অর্থাৎ এনার্জি অফ সাবলিমেশন, হিট অফ সাবলিমেশন, ঊর্ধ্বপাতন তাপ, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপরে পরমাণুকরণ তাপ, তারপরে ইলেকট্রন আসক্তি, এই মানগুলো যদি আমাদের জানা থাকে, তার সাথে যে কোনো একটা নাম, যদি ল্যাটিস এনথালপি জানা থাকে তাহলে আমরা সংগঠন তাপ বের করতে পারবো, আর যদি সংগঠন তাপ জানা থাকে তাহলে আমরা ল্যাটিস এনথালপি বের করতে পারবো। এভাবে বর্ন হেবার চক্রের সাহায্যে আমরা যে কোনো একটা আয়নিক যৌগ গঠনের সংগঠন তাপ বা ল্যাটিস এনথালপি নির্ণয় করতে পারি। এখানে আমরা বর্ন হেবার সাইকেলকে ক্লোজ করছি। বর্ন হেবার সাইকেল যদি ক্লোজ হয়ে থাকে, আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছি, আর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু ট্রাই করি। আচ্ছা, এটা যদি কারো লেখা বাকি থাকে প্লিজ ফিনিশ ইট। আচ্ছা, এটা কমপ্লিট হলে আমরা একটা গাণিতিক সমস্যা প্র্যাকটিস করি। বিক্রিয়া তাপ নির্ণয়। বিক্রিয়া তাপ ডেল্টা এইচ মানে হচ্ছে বিক্রিয়ার প্রোডাক্টের যে তাপ মাইনাস বিক্রিয়ার রিঅ্যাকট্যান্টের তাপ, এটাই হচ্ছে কোনো বিক্রিয়ার তাপ। একটা সূত্র যে উৎপাদের মোট এনথালপি মাইনাস বিক্রিয়কের মোট এনথালপি, এই দুটোর পার্থক্য হচ্ছে বিক্রিয়ার তাপ। কতটুকু তাপ, মানে একটা বিক্রিয়া আমরা বলি না ডেল্টা এইচ পজিটিভ না নেগেটিভ, এটা কি করে বুঝবো? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। যেমন একটা সিম্পল এক্সাম্পল আমরা দেখতে পারি, কার্বনের সাথে ফেরিক অক্সাইডের রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড আর সলিড ফেরাস উৎপন্ন হয়। সলিড কার্বনের সাথে ফেরিক অক্সাইডের রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড আর সলিড ফেরাসটা উৎপন্ন হয়। আচ্ছা, এটা আমাদের এখনো ব্যালেন্স করা হয় নাই, যেহেতু তিনটা
এটা আমরা একটা 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 ইকুয়েশন লিখলাম। এখন একটা প্রশ্ন বলছি, প্রশ্নটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ও ফেরিক অক্সাইডের গঠন এনথালপি যথাক্রমে মাইনাস কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন এনথালপি হচ্ছে ডেল্টা এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে -94.05, আর ফেরাসের জন্য বলছি, সরি ফেরিক অক্সাইডের জন্য বলছি -196। দুটো মান দেওয়া আছে 94.05 এবং -196.5 কিলোজুল পার মোল। যদি দেওয়া থাকে তাহলে ডেল্টা এইচ এর মান কত নির্ণয় করতে হবে। তার মানে আমি বলতে পারি প্রোডাক্টের জন্য ডেল্টা এইচ এফ মাইনাস রিঅ্যাক্ট্যান্টের ডেল্টা এইচ এফ, দ্যাট মিন ডেল্টা এইচ এফ অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ এফ অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়ালস টু আলটিমেটলি বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ। তাহলে আমরা বসাই, যদি মানগুলো একটু বসাই, ডেল্টা এইচ অফ প্রোডাক্টে কি হবে 3 মোল কার্বন ডাইঅক্সাইড 4 মোল ফেরাস। ফেরাস দেখো একটু খেয়াল করো, যে কোনো পরমাণু বা অণুর জন্য কিন্তু আমাদের কখনোই কোনো সংগঠন তাপের প্রয়োজন নেই। অণু বা পরমাণুর জন্য দরকার নেই, কার জন্য দরকার, যৌগের জন্য দরকার। তার মানে ফেরাসের জন্য আমার আলটিমেটলি সংগঠন তাপ এখানে কত ধরবে 0। দ্যাট মিনস 4 × 0 প্লাস 3টা কার্বন ডাইঅক্সাইড, এক একটা কার্বন ডাইঅক্সাইড কত -94.05, 3 × -94.05 আমার প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাকট্যান্টে কয়টা আছে দেখো 3টা কার্বন। কার্বনের জন্য কোনো এনার্জি থাকবে, থাকবে না, কেন, বিকজ ইট ইজ আন অ্যাটম। তাহলে 3 × 0 প্লাস ফেরিকের জন্য ফেরিক অক্সাইডের জন্য কত আছে -196.5। কয়টা ফেরিক অক্সাইড, দুইটা, 2 × -196.5। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এটার মান আসবে 110.05 আই থিঙ্ক। এভাবে আমরা যে কোনো একটা, সরি 110.85, এভাবে আমরা যে কোনো একটা বিক্রিয়া থেকে তার উৎপাদের এনথালপি এবং বিক্রিয়কের এনথালপি ক্যালকুলেট করে আলটিমেটলি বিক্রিয়াটিকে একটি এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে সেটাকেও বের করতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে এই 3টে টপিকে শেষ করছি। নাম্বার 1 ছিল আমাদের হেইসেস ল, দ্যাট উই হ্যাভ ফিনিশড, এটা তোমাদের আগেও পড়া আছে, উই হ্যাভ রিভাইজড। এরপরে আছে আমাদের বর্ন হেবার চক্র বা বর্ন হেবার সাইকেল, সেটা কমপ্লিট করলাম, সেটা রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মস। এবং বর্ন হেবার চক্র আর হেইসেস ল এই দুটোকে ক্লিয়ারলি ধারণ করতে যে যে টার্মসগুলো লাগে সেই টার্মসগুলোকে আমরা একটু রিভিউ করেছি। আশা করি তোমরা এই আজকের ক্লাসে যা যা আমরা পড়লাম বা যা যা আমাদের ডিসকাস করা হলো, আশা করি তোমরা সেটা রিসিভ করতে পেরেছো। সেখানেই আমার সার্থকতা। তোমরা যদি রিসিভ করতে পারো, তারপরেও যদি কোনোটায় কনফিউশন থাকে যে মিস এই পার্টটা ক্লিয়ার না বা এটা আরেকটু বললে ভালো হয়, আমি কিন্তু সবসময় তোমাদের জন্য এই ওপেন অফারটা দিয়ে রাখি যে তোমরা এটা কমেন্ট বক্সেও জানাতে পারো, অর ইউ ক্যান টেক্সট মি যে না এই জায়গাটা আমি বুঝি না, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন। কমেন্ট বক্সে করলে আমি মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ফাঁকে কমেন্টটা চেক করছি, অন্তত আমি ওখানে কোনো কনফিউশন বা কোয়েশ্চেন পেলে সেটা সলভটা ক্লাসের মধ্যেই করে দিতে পারি। তো যাই হোক, চাইলে তোমরা পরবর্তীতে আমাকে টেক্সট করতে পারো। আর ভালো থাকো, সুস্থ থাকো, যেখানেই যাও মাস্ক ব্যবহার করো, আল্লাহ ভালো রাখো, আল্লাহ হাফিজ।